আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি ফর এভরিওয়ান কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ক্রিপ্টোগ্রাফি। আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচার্স এই বিষয়টিতে ক্রিপ্টোগ্রাফির কী ভূমিকা রয়েছে। তো অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচার হচ্ছে এমন একটা বিষয় যখন আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট কানেকশনের পরে যে কোনো কাউকে কোনো মেসেজ হইতে পারে, সেটা টেক্সট, ভিডিও, ভয়েস, এনিথিং, যে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি, তখন যে সিস্টেমটা ক্রিয়েট হয় সেখানে অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো একজন সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠায়, তখন যে সেন্ডার ডাটাটা পাঠাইছে, কী ডাটা পাঠাইছে, এই ডাটাটাকে একটা ডকুমেন্ট হিসাবে কাউন্ট করা হয়। সেই ডকুমেন্টটা অরিজিনাল কিনা এইটা বোঝার জন্য অথেন্টিকেশন সিস্টেম ইউজ করা হয়, যেটা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে করা হয়। এখন এই অথেন্টিকেশন সিস্টেমের ভিতরে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমগুলো ইউজ করা হয়। হইতে পারে সেটা পাবলিক কি, হইতে পারে অ্যাসিমেট্রিক কি, সিমেট্রিক কি, এনিথিং, হ্যাশ ফাংশন, যে কোনো একটা ক্রিপ্টোগ্রাফিক মেথড ইউজ করে এই অথেন্টিকেশন সিস্টেমটাকে পরিচালনা করা হয়। তাছাড়া যখন সেন্ডার এবং রিসিভারের লেজিটিমেশন, অর্থাৎ যে সেন্ডার এবং রিসিভার অরিজিনাল কিনা, অর্থাৎ এমনও হইতে পারে অনেক ফেক অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ গেল, সেই মেসেজটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ হিসেবে কাউন্ট করা হইতে পারে। তো এই জন্য সেন্ডার এবং রিসিভার যে অরিজিনালভাবে মেসেজটা পাঠাইছে কিনা, অর্থাৎ যে সেন্ডার থেকে আসার কথা ছিল সেই সেন্ডার থেকেই আসছে, এবং যে রিসিভারকে মেসেজটা রিসিভ করার কথা ছিল সেই রিসিভারই মেসেজটা রিসিভ করলো কিনা জানার জন্য আমরা অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচার ইউজ করি, যেটা ক্রিপ্টোগ্রাফির উপর বেস করে তৈরি করা। এবং অরিজিনাল টাইম এবং ডেট অফ এ মেসেজ, অর্থাৎ একটা মেসেজ যখন এক সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠানো হয়েছে, তখন কোন টাইমটাতে পাঠানো হয়েছে সেই অরিজিনাল টাইমটাকে, যেটা আর পরবর্তীতে এডিট করা যাবে না, সেই এডিট রূপে একটা স্ট্যাম্প হিসাবে জমা থাকে, যেটাকে টাইম স্ট্যাম্পও বলা হয়। এই টাইম স্ট্যাম্পটা অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচারকে আরও ত্বরান্বিত করছে, এবং এই অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচার সম্পূর্ণটাই ক্রিপ্টোগ্রাফির উপর বেস করে তৈরি করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব টাইম স্ট্যাম্পিং, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইম স্ট্যাম্পিং একটা জটিল অ্যালগোরিদম ফলো করে করা হয়, বাট এই জটিল অ্যালগোরিদমটা আমাদের জানার বিষয় না। আমরা এখান থেকে বুঝবো যে টাইম স্ট্যাম্পিংটা আসলে কীভাবে রিয়েল লাইফে কাজ করে। যেহেতু এটা সাইবার সিকিউরিটি ফর এভরিওয়ান কোর্স, আমরা এই কোর্সে এনশিওর করতে চাই সবাই যেন বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে। টাইম স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, একটা মেসেজ যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠানো হয়, তখন ওই মেসেজের একটা কপি, অরিজিনাল কপিটা রেখে দেওয়া হয় সার্ভারে অ্যাজ এ স্ট্যাম্প হিসাবে। স্ট্যাম্প বলতে এখানে বোঝাইতেছে এটা একটা পার্ট, যে পার্টটা যখন এই মেসেজটার অথেন্টিসিটি প্রুভ করার জন্য ব্যবহার করা হবে, তখন এই মেসেজের একটা কপি আবারও ডাটাবেজের সাথে মিলানো হবে। এইভাবেই টাইম স্ট্যাম্পিংটা করা হয়। তো টাইম স্ট্যাম্পিংটা খুবই জেনারেলি যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে আমরা যে টাইমে মেসেজটা পাঠাইতেছি ওই টাইমটা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠাইতেছি ওই অ্যাপ্লিকেশান ওই টাইমটাকে সেভ করে রাখবে। ওই টাইমটার পরবর্তীতে এডিট করা যাবে না। ফার্দার যদি কখনো প্রয়োজন হয় যে এই টাইমে কি এই মেসেজটা আসলে পাঠানো হয়েছিল কি হয়নি, তখন চেক করার জন্য ওই মেসেজটা দিয়ে বোঝা যাবে যে হ্যাঁ আসলে এই মেসেজটা ওই টাইমে পাঠানো হয়েছে কি হয়নি। অর্থাৎ মেসেজটা যদি ফ্রড হয় তাহলে আমরা ধরে ফেলতে পারবো ওই টাইম স্ট্যাম্পিংয়ের মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখব ট্রানজ্যাকশান ডিজিটাল মানি, যেটা সর্বদা চলতেছে এখন। ট্রানজ্যাকশানটা এখন যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মানি বলেন, এমনিতেই রিয়েল লাইফ ট্রানজ্যাকশানগুলো আমরা সাধারণত এখন ক্যাশ ইউজ করি না, ক্যাশলেস ইকোনমিক দিকে সব কিছুই চলে যাইতেছে। তো ক্যাশের পরিবর্তে আমরা কি করি, হয় কার্ড ইউজ করি, না হইলে আমরা মোবাইল ব্যাঙ্কিং ইউজ করি। সব কিছুতেই ক্রিপ্টোগ্রাফির মাধ্যমেই অথেন্টিকেট করা হয় যে হ্যাঁ এই টাকাটা আসলে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আসতেছে নাকি ফেক অ্যাকাউন্ট থেকে আসতেছে, অথবা আপনি যে মার্চেন্টের কাছে পেমেন্ট করতেছেন সেই মার্চেন্টটাও কি অথেন্টিক কি না, এটা জানার জন্য এই ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে ট্রানজ্যাকশান প্রসেসটাকে নিয়ন্ত্রণ করা হয়। যাতে এই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার এবং পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়, একসাথে এই দুইটা ইউজ করে আমরা এমন একটা এনশিওর অ্যালগোরিদম তৈরি করতে পারি যার ফলে বলা যেতে পারে যে এই সেন্ডারটা একজন লেজিটিমেট সেন্ডার, অর্থাৎ রিয়েল সেন্ডার, এবং যে মার্চেন্টের কাছে টাকা পাঠানো হচ্ছে এই মার্চেন্টটাও একটা লেজিটিমেট মার্চেন্ট বা রিয়েল মার্চেন্ট। পরবর্তীতে আমরা দেখব হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের অথেন্টিকেশন, যেটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব বেশি ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বা ইনস্টাগ্রাম যেটাই হোক, দুইটাতেই সেম অ্যালগোরিদম ইউজ করা হয়। তো এটাতে যখন আমরা মেসেজ করি তখন উপরে আমরা দেখতে পাই যে এন্ড টু এন্ড এনক্রিপশন লেখা আছে। এই বিষয়টা আসলে কি? এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে এখানে বোঝানো হয়েছে সিগন্যাল প্রোটোকল ইউজ করা হয় হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। এই সিগন্যাল প্রোটোকলটা কি করে,
সিমেট্রিক কি এর মাধ্যমে একটা কি জেনারেট করে এবং এই যে সিগন্যাল প্রোটোকলটা আছে এই দুইটাকে মিক্সড করে একটা জটিল অ্যালগরিদম তৈরি করে, যেটা সেন্ডারের ক্ষেত্রে এবং রিসিভারের ক্ষেত্রে দুইটা আলাদা টাইমে আলাদা আলাদাভাবে কোড জেনারেট করে। অর্থাৎ সেন্ডারের এন্ড থেকেও মেসেজটা এনক্রিপ্টেড হয়ে যায় এবং যখন ট্রাভেল করে অর্থাৎ যখন ইন্টারনেটের মাধ্যমে যায় রিসিভারের কাছে তখনও এটা এনক্রিপ্টেড ওয়েতে থাকে এবং যাওয়ার পরে রিসিভারের কাছে যখন যায় তখন ওইটা আবারও এনক্রিপ্টেড ওয়েতেই রিসিভার পায়, কিন্তু পরবর্তীতে ওটাকে আবার ডিক্রিপ্ট করা হয়, ডিক্রিপ্ট করে তখন ওইটা আবার পড়তে পারে। অর্থাৎ আমরা এখানে যদি খেয়াল করি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে দুইবার এনক্রিপশন প্রসেস ইউজ করা হয়, একবার হচ্ছে রিসিভারের ক্ষেত্রে একবার হচ্ছে সেন্ডারের ক্ষেত্রে, এবং দুইটার ক্ষেত্রেই যে অ্যালগরিদম জেনারেটেড কিটা তৈরি হয় সেটা আলাদা আলাদা তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় এন্ড টু এন্ড এনক্রিপশন, অর্থাৎ ফ্রন্ট এন্ডেও এনক্রিপশন আছে এবং ব্যাক এন্ডেও এনক্রিপশন আছে। ইমেল অথেন্টিকেশনের ক্ষেত্রে এবার যদি আমরা খেয়াল করি ইমেলটা অরিজিনাল ইমেল কিনা, মেল যখন পাঠানো হয় তখন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ইউজ করা হয়। ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ইউজ করে দেখা হয় যে রিসিভার এবং সেন্ডার দুইজনই লেজিটিমেট কিনা। এবং সর্বশেষে আমরা দেখব সিম কার্ড অথেন্টিকেশন। সিম কার্ড অথেন্টিকেশন বিষয়টা হচ্ছে আমরা যদি একটা র্যান্ডমলি নাম্বার চুজ করে 11 ডিজিট বা 13 ডিজিট বা 9 ডিজিট যে কোনো ডিজিটের একটা নাম্বার যদি আমরা চুজ করে ফোনে কল দিতে যাই তাহলে ওই নাম্বারে কিন্তু কল যায় না একটা র্যান্ডম নাম্বারে, যদি না সেই নাম্বারের কোনো লেজিটিমেট ইউজার থাকে। এখন এই লেজিটিমেট ইউজার আছে কি নাই, একটা নাম্বারের একটা লেজিটিমেট ইউজার আছে কি নাই এটা বোঝার জন্য আমরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ইউজ করি। এই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমটা একটু অন্যভাবে ইউজ করা হয় এখানে। সেটা হচ্ছে যখনই আমরা একটা সিম কিনি তখন সিম কেনার সময় আমাদের ফিজিক্যাল ডাটা নিয়ে নেওয়া হয়, হয় আমাদের ফেস রিকগনিশন করে নেওয়া হয়, নাহলে এখন বর্তমান সময়ে ফিঙ্গারপ্রিন্টটা খুবই জনপ্রিয়, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়। তো এই ফিজিক্যাল ডাটাটাকে বায়োমেট্রিক্সের মাধ্যমে ডাটাবেসের ভিতরে রাখা হয়। সেই ডাটাবেস থেকে পরবর্তীতে যখন ওই সিম কার্ড অন করা হয়, প্রথমে আমরা সিম কার্ড কিনে ফোনে ইউজ করলেই কিন্তু আমরা সিম কার্ডের সার্ভিস পেতে পারি না, কারণ সিম কার্ডটা আগে অন করে নিতে হয়, অর্থাৎ এনক্রিপশন মেথডটা অন করে নিতে হয়। যখনই সিম কার্ড কেনা হয় তারপরে ওই সিম কার্ডের বলা হয় যে এই নাম্বারে আপনি মেসেজ করুন, অর্থাৎ ওই নাম্বারে যখন মেসেজ করা হয় তখন ওখানে সার্ভারে যে বায়োমেট্রিক্স আপনার ইনফরমেশান নিয়ে নিছে অর্থাৎ আঙ্গুলের ছাপ নিয়ে নিছে, ওই ছাপের সাথে মিল রেখে আপনার যে মেসেজটা করলেন এই মেসেজের টাইম স্ট্যাম্পটাকে কালেক্ট করে একত্রে একটা অ্যাসিমেট্রিক কি তৈরি করা হয়। এই কি এর মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করা হয় যে হ্যাঁ এই সিমের ওনার হচ্ছে ইনি এবং এই সিমটা ইনি ইউজ করতে পারবেন।